আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের আলোচনাটি বাংলাদেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটে আমি মনে করি অত্যন্ত জরুরি এবং সংবেদনশীল। আমরা দেখেছি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একদিন আগে তড়িঘড়ি করে ভারত সফরে গেছেন। আপাতদৃষ্টিতে বলা হয়েছিল তিনি কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠকে অংশ নিতে গেছেন, কিন্তু এখন গণমাধ্যমে নিশ্চিত হয়েছে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের জেমস বন্ড খ্যাত অজিত দোভালের সঙ্গে তার একটি বিশেষ জরুরি বৈঠক হয়েছে। এই বৈঠকটি যে শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ বা সম্মেলনের অজুহাত ছিল না, বরং এর পেছনে অন্য একটি গভীর এবং অত্যন্ত সংবেদনশীল উদ্দেশ্য ছিল তা বোঝা যাচ্ছে এবং বর্তমানে সেটা স্পষ্ট। এই বৈঠকের আভাস কিন্তু ভারতীয় হাইকমিশন থেকেই আগে দেওয়া হয়েছিল, যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন টু শব্দটিও করেনি, কিন্তু এখন প্রমাণিত হলো ফেস টু ফেস আলোচনার জন্যই আমাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে গেছেন। এই আলোচনা কেন এত জরুরি ছিল? এর পেছনের একমাত্র কারণ শেখ হাসিনা। এই মুহূর্তে দেশের রাজনীতিতে এবং কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার ইস্যু হলো সাবেক নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, তার প্রত্যাপনের অনুরোধ এবং সামগ্রিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কিংবা আওয়ামী লীগের ভবিষ্যৎ। যখন শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন আর বাংলাদেশ সরকার তাকে দ্রুত দেশে ফেরানোর জন্য নতুন করে চিঠি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে অজিত দোভালের সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে মনে হচ্ছে। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আপনারা জানেন ভারত সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি করেছে, আর দুই দেশের গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধ বা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, সেই সঙ্গে আমাদের দেশে ভারত বিরোধী মনোভাব তীব্র হওয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি আমাদের প্রধান উপদেষ্টাকে একরকম হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছেন ভারত সম্পর্কে কিছু বলতে গেলে যেন সাবধানে এবং বুঝে শুনে বলা হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক এবং অজিত দোভালকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানানো, আমি মনে করি এটি স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসে। ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত এবং নিরাপত্তা বা সামরিক বাহিনীর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন, তার এই বৈঠকটি আরও জটিলতা সৃষ্টি করেছে। আলোচনার প্রধান বিষয়বস্তু যে শেখ হাসিনার ভাগ্য, তাতে কোনো সন্দেহ নেই। ভারত তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুকে আমি মনে করি এভাবে কোনোভাবেই বিপদে ফেলতে চাইবে না, এটি অনুমেয় সত্য। ভারতের মূল উদ্বেগগুলো হলো, প্রথমত শেখ হাসিনার প্রত্যর্পণ। ভারত কি তাকে ফেরত দেবে? এই প্রশ্নটির উত্তর এখন আন্তর্জাতিক চাপের মুখে অনেকটা স্পষ্ট হয়ে গেছে। বিবিসি বাংলা ভারতীয় সূত্রের বরাতে নিশ্চিত করেছে ভারত তাকে কোনোভাবেই ফেরত দেবে না। এর সবচেয়ে বড় কারণ হলো হিউম্যান রাইটস ওয়াচ সরাসরি ভারতকে আহ্বান জানিয়েছে এমন কোনো রাষ্ট্রে যেন তাকে পাঠানো না হয় যেখানে মৃত্যুদণ্ডের ঝুঁকি আছে এবং অন্যায্য বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। HRW এর এই বিবৃতি আন্তর্জাতিকভাবে এই বিচার প্রক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে দিয়েছে। ভারত কখনোই আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড লঙ্ঘন করে নিজেদের উপর চাপ বাড়াতে চাইবে না, তাই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই এখানে চলে। দ্বিতীয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের রাজনীতি। ভারতের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা এবং তাদের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা এই বিষয়টি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ জারি হওয়ায় এবং তার দলকে নিষিদ্ধ করায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও একপাক্ষিক হয়ে উঠতে পারে, আর একপাক্ষিক নির্বাচন যেমনটি আমরা দেখেছি দেশে মারাত্মক অস্থিতিশীলতা তৈরি করে, যা ভারতের কৌশলগত স্বার্থ, বিশেষ করে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা
এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর। ভারত কখনোই চাইবে না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যা তাদের সীমান্ত বা অর্থনৈতিক স্বার্থকে ব্যাপকভাবে প্রভাবিত করে। অতএব এই বৈঠক থেকে যে বার্তাটি এসেছে তা স্পষ্ট। ভারত বাংলাদেশকে চাপ দিচ্ছে যেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করার একটি সুযোগ করে দেওয়া হয়। অজিত দোভাল সম্ভবত ডক্টর খলিলুর রহমানকে বোঝানোর চেষ্টা করেছেন যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এই শর্তগুলো মানা বাংলাদেশের জন্য অবশ্যই অতীব জরুরি বিষয়। এখন প্রশ্ন হলো, আমাদের নিরাপত্তা উপদেষ্টা এই চাপ কতটা সামলাতে পারলেন? তিনি কি অজিত দোভালকে বোঝাতে সক্ষম হলেন যে এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ এবং এর প্রত্যাপন বাংলাদেশের সার্বভৌম অধিকারের অংশ? সম্ভবত নয়, কারণ আমাদের সরকারের পক্ষ থেকে ভারতকে খুশি করার মতো বা তাদের আস্থা অর্জন করার মতো কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পাচ্ছি না কিংবা দেখিনি। বরং আমাদের প্রধান উপদেষ্টাকে রাজনাথ সিং এর মতো উচ্চপদস্থ মন্ত্রীর কাছ থেকে কড়া কথা শুনতে হয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে ভারত এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এখনো পুরোপুরি আস্থাশীল নয়। এই কূটনৈতিক টানাপোড়েনের পেছনে আরেকটি ভূ রাজনৈতিক কারণ আছে যা আমাদের বিবেচনায় নিতে হবে। সাম্প্রতিক সময়ে আমেরিকার সঙ্গে ভারতের একটি বড় প্রতিরক্ষা চুক্তি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন বর্তমান সময়ে আমেরিকা ধীরে ধীরে এই উপমহাদেশীয় বিষয়গুলো ভারতের উপর ছেড়ে দিতে পারে। একসময় ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছিলেন, বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু মোদি দেখবেন, সেই ব্যাপারটা আমি মনে করি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভারত আরও বেশি স্বাধীনতা পাবে এবং তাদের নিজস্ব কৌশল প্রয়োগ করবে। এই বিষয়টি আমাদের সরকারকে খুব সতর্কভাবে বিবেচনা করতে হবে। ভারতের কাছে এই মুহূর্তে শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে তৃতীয় কোনো বিকল্প দেশে পাঠিয়ে দেওয়াটা সবচেয়ে বাস্তবসম্মত হতে পারে, কিন্তু শেখ হাসিনার মতো হাই প্রোফাইল একজন ব্যক্তিকে কোনো তৃতীয় দেশ গ্রহণ করবে সেটা নিয়ে অবশ্যই জটিলতা আছে। ফলে ভারতের জন্য সবচেয়ে সহজ এবং নিরাপদ কৌশল হলো শেখ হাসিনাকে ভারতেই রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাকে পুনরায় দেশে পাঠানোর উপর চাপ সৃষ্টি করা। পরিশেষে এই বৈঠকের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আন্তর্জাতিক কূটনীতির জালে এমনভাবে জড়িয়ে গেছে যে কোনো সিদ্ধান্তই আর এককভাবে নেওয়া সম্ভব নয়। আমাদের নিরাপত্তা উপদেষ্টার এই তড়িঘড়ি সফর প্রমাণ করে দিল্লি এখন ঢাকার চেয়ে বেশি তৎপর এবং নিয়ন্ত্রণ নিতে আগ্রহী। বর্তমান সরকারের সামনে এখন একটি কঠিন পরীক্ষা, হয় ভারতের এই শর্তগুলো মেনে নেয়া অথবা কূটনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যে কোনো সিদ্ধান্তই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং স্থিতিশীলতার জন্য সুদূর প্রসারী প্রভাব ফেলবে। এই বৈঠকের অন্তরালে আরও কি আলোচনা হয়ে থাকতে পারে বা এর পরিণতি কি হতে পারে বলে আপনারা মনে করেন, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমরাও চেষ্টা করব অন্তরালে যে সকল ঘটনাসমূহ ঘটেছে সেই সকল ঘটনাসমূহের তথ্য উপাত্তের ভিত্তিতে সঠিক বিষয়ে জানার এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি ঘটবে সেই বিষয় নিয়ে পর্যালোচনা করার।